আর এদিকে দেখুন টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ, টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ, 20 টাকার বিনিময়ে ফর্ম ফিল আপের চাঞ্চল্য। চাপড়ার ঘটনা, টাকার বিনিময়ে ফর্ম ফিল আপে চাঞ্চল্য। কথা বলবো, সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করতে এবার টাকা কিসের? একদমই তাই। আজকে থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হয়েছে এবং চাপড়া দুরন্ত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাপড়া নিশ্চলগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গণে কিন্তু এই শিবির চলছিল, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং প্রকল্পগুলোর সুবিধা পাওয়ার জন্য কিন্তু বিনামূল্যে ফর্ম ফিল আপ করা যাবে বলে সরকার জানিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যারা ফর্ম ফিল আপ করতে পারছিল তাদের জন্য বেশ কিছু ব্যক্তি সেখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে বিনিময়ে 20 টাকা বা যার সাথে যেরকম পাচ্ছে সেরকম পরিমাণে টাকা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে সরকারি প্রকল্প সুবিধা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ, যদি সত্যি কেউ ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে তো সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধিই থাকবেন যারা তাদেরকে হেল্প করবেন, তাই না? একদমই তাই। সেখানে সরকারি প্রতিনিধি থাকার কথা এবং বেশ কিছু সমাজসেবী যারা সাধারণ মানুষের পাশে থাকা উচিত, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা সাধারণ মাধ্যমে থাকা উচিত তারা কিন্তু সেখানে ছিলেন না। এবং তারা কয়েকজন ব্যক্তি তারা রীতিমতন চেয়ার টেবিল পেয়েছে। এই যে যারা টাকা নিচ্ছে তারা কারা আসলে? তারা কিন্তু ওই পঞ্চায়েত এলাকারই বাসিন্দা, অর্থাৎ যে এলাকাতে ওই শিবিরটা হচ্ছে, যে স্কুলটা পাশে তাদের এলাকা, সেই এলাকাতে তাদের বাড়ি এবং তারা কিন্তু সকাল থেকে সেখানে গিয়ে যায় কাগজ নিয়ে এবং সেখানে যারা আবেদনকারী তাদের কাছ থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং বিনিময়ে কিন্তু টাকা দিচ্ছে। আমরা যখন সেই ছবি তুলতে যাই তারপরে কিন্তু সেখান থেকে চম্পট দেয়। বেশ, টাকা নিচ্ছ? কে টাকা চাইছিল? ওই যে ওখানে বলছি কিসের জন্য টাকা চাইছিল? ওই লিখার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। হ্যাঁ। দুয়ারে সরকারের ফর্ম ফিল আপের জন্য। হ্যাঁ। কত করে চাইছে? 20 টাকা বলছে, 20 টাকা। হাসপাতালের সামনের রাস্তা দখল করে ব্যবসা। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তার ছবি দেখুন, সেখানে রাস্তা দখল হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশেই শোরগোল পড়ে যায়। পুরসভাকে নিয়মিত ট্যাক্স দেওয়া হয়, দাবি ব্যবসায়ীদের। ফুড লাইসেন্স ও অন্যান্য অনুমতিও রয়েছে বলে দাবি। এতদিন জায়গা ফাঁকা ছিল জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, হাসপাতালের সামনের রাস্তা তা দখল করে কি করে চলছে এই ব্যবসা? তুমি রুমেলা, যেমনটাই ব্যবসায়ীরা জানাচ্ছে, তারা আজ থেকে 50 থেকে 55 বছর পূর্বে এই দোকান করেছে। সেই দোকানে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। এখন প্রশ্ন যে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, এই হাসপাতালে পরিষেবা দেয় শুধুমাত্র বাঁকুড়া জেলা বা বিষ্ণুপুরের মানুষ নয়, মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মানুষজন এই হাসপাতালে পরিষেবা নিতে আসে। হাসপাতালে যাওয়ার যে মূল গেট, সেই গেট 7 থেকে 8 ফুট চওড়া। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অগ্নি নির্বাপক অর্থাৎ দমকলের গাড়ি যেতে একেবারে সমস্যার সম্মুখীন করতে হয়। এবার যখন হাসপাতাল কর্তৃপক্ষ সেই রাস্তা চওড়া করার কথা ভাবে, তখনই বাধা হয়ে দাঁড়ায় ওই অবৈধ দখল। সেই দখল করে তারা কখনো হোটেল রয়েছে, বেশ কিছু দোকান রয়েছে, খাটাল ছিল, সেই খাটাল যদিও কিছুদিন আগে উচ্ছেদ করা হয়েছে। এদের বারংবার নোটিশ দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করার, উঠে যাওয়ার জন্য, কিন্তু তারা সেখান থেকে ওঠেনি, কোনো কর্ণপাত করেনি। এবার তাদের ফাইনাল নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। 25শে জানুয়ারির মধ্যে তারা যদি সেখান থেকে না উঠে ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের পক্ষ থেকে। এবং যে বসবাসকারীরা রয়েছে, যারা দখল করে রয়েছে, তারা জানাচ্ছে যে তারা সরকার পৌরসভাকে ট্যাক্স দেয়, তাদের ফুড লাইসেন্স রয়েছে 2019 সাল পর্যন্ত ভ্যালিড রয়েছে, তারপরেও তাদের কেন এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এর সত্ত্বেও তারা বলছে যে তারা ওখান থেকে চলে যেতে রাজি রয়েছে, যেহেতু এতদিন ধরে তারা এখানে বসবাস করছে, তাদের পুনর্বাসন দেওয়া হোক। হাসপাতাল কিন্তু সেই বিষয়টা একেবারে নাকচ করছে। আমরা এই জায়গাতে 55-60 বছর ধরে বসে খাচ্ছি, এই দোকান করে, এটি আমাদের রুজি রোজগার। এখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ দিয়েছে ঘর খালি করে দাও 25 তারিখের মধ্যে, 25শে জানুয়ারি। তা আমরা করে দেবো। এবারে তার একটা ব্যবস্থা না করে দিলাম, পুনর্বাসন যদি কিছু না হয় তাহলে আমরা খাবো কি? এটি করার পর কোনো কাজ না পেয়ে আমি এখানটাতে দোকান করছি আজকে। হ্যাঁ, দাদার আগে করতো, এখন আমি করছি। আমাদের দাবি একটাই যে আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া। ধরুন আজকে আমি অনেক পড়াশোনা করে এই জায়গাটা আছি, হঠাৎ করে যে এরকম একটা অবস্থা চলে আসে, পরিস্থিতি চলে আসে, আমার পক্ষে এই ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। আমাদের রাস্তা এবং গেট, হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ, প্রায় 7-8 ফুটে পরিণত হয়েছে। বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর।
ওটা মোটামুটি প্রায় 20 ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে, যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে। সেই কারণেই 4টি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে, ওরা সেই নোটিশে কর্ণপাত করেনি, আরেকবার নোটিশ করা আছে তৃতীয়বারের জন্য। কংসাবতী ক্যানালের ছাড়া জল আর তাতে বিপত্তি। বাঁকুড়ার কোতলপুরে জলমগ্ন বিঘার পর বিঘা আলু জমি। আর্থিক সংকটে মাথায় হাত কৃষকদের। সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ কৃষকদের। কংসাবতী ডিভিসি জল ছেড়ে আমাদের সাঁতরা মদনমোহনপুর অঞ্চল জলে সব আলু বাড়ি ভাসিয়ে দিয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, যাতে সরকারকে কিছু সুবিধা সুযোগ দেওয়ার জন্য আমরা চাইছি। রাত্রেবেলায় 2টো থেকে 2:30টার সময় ক্যানেল ওভার হয়ে ক্যানেলে পার উপচে যে এখানে সাঁতরা তেঁতুলমুড়ি এলাকায় 50 বিঘে আলু জমি নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর কোনো আশা নেই, মানে ভুঁড়োর উপরে জল, এগুলো কোনো জল নিকাশি আমরা করতে পারছি না। 50 বিঘের উপরে জমি ক্ষতি হয়ে গেছে। পুরুলিয়ায় উৎসব শেষ হয়ে গিয়েছে, কিন্তু দেখুন কি অবস্থা নদীর চরের। সেখানে প্লাস্টিক আবর্জনা ভরপুর। নদী চরের নোংরায় নাভিশ্বাস পুরুলিয়ার বাসিন্দাদের। কাঁসাই নদী এবং নদী চরের বেহাল অবস্থা। ছবি দেখছেন আপনারা। নদীর অবস্থা সেরকম খুব একটা ভালো নয়, ময়লা নোংরাতে ভর্তি। নদী পরিষ্কারের জন্য সচেতনতা হওয়া উচিত মানুষের, প্রশাসনের নজর দেওয়া উচিত। যারা উৎসব মানাতে আসে তাদেরও এটা ভেবেই নোংরা করা উচিত। খারাপ তো লাগছে। বছরে একবার বাচ্চাদের নিয়ে এখানে আসি পিকনিক মানাতে, তো এসে দেখছি যে খুব খারাপ লাগছে। মানে এত নোংরা পড়ে আছে চারদিকে। এই রিসেন্ট মকর সংক্রান্তি পেরোলো, জল তো কমেই গেছে নদীর, তার সঙ্গে দেখতে পাচ্ছি চারদিকে প্লাস্টিক, তারপরে এই বোতল ভাঙা, মানে কিছু বলার নেই আর কি। এগুলো সবচেয়ে প্রথমে তো মানুষকে সচেতন হতে হবে। সবই হোক, মেলা হোক, এখানে সবাই একসঙ্গে আমরা সমবেত হই, যেখানে সেখানে নোংরা না ফেলে একটা নির্দিষ্ট জায়গা করতে পারে যেখানে তারা নোংরা আবর্জনা ফেলবে, বা প্রশাসনকে তো এদিকে নজর দিতেই হবে। আচার আচরণকে তো আমরা বদলাতে পারি না যতক্ষণ না সে নিজে চাই। একটা পরিবেশকে চেঞ্জ করার জন্য এবং প্রথম ভাবতে হবে আমাদের নিজস্ব পরিবার, সেটা মানে আমার ফ্যামিলি বা আমার নিজস্ব বাড়ি ভেবে যদি কাজ করা যায়, তাহলে অবশ্যই নদীর পার কেন যে কোনো জায়গা আমরা দূষণমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। সেটা এলাকার যারা বাসিন্দা তাদেরকে আগে সচেতন হতে হবে, এই ভাবনা চিন্তাটা আছে। এবং আমরা প্রত্যেকটা মেলার আগে আমরা কিন্তু সেই মেলা প্রাঙ্গণে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস্টিক মুক্ত থাকে এবং অন্যান্য যাতে জল দূষণ না হয় এবং এলাকাটা দূষণ না হয়, সেটা নিয়ে অবশ্যই আমরা পরিকল্পনা করছি। নতুন স্কুল বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু তাতে ক্লাস হয় না। 2 বছর ধরে ফাঁকাই পড়ে রয়েছে স্কুল বিল্ডিং থাকলেও রাস্তা না থাকায় ফাঁকাই পড়ে রয়েছে স্কুল। আগাছায় 6 লাভ নকশালবাড়ির জুনিয়র হাই স্কুল। হিন্দি প্রাথমিক স্কুলের রুমে জুনিয়র হাই স্কুলের ক্লাস। আর নতুন স্কুল বিল্ডিংয়ে ক্লাসের দাবি পড়ুয়া অভিভাবকদের। समस्या स्कूल के लिए जो है कि ये रास्ता नहीं है। बिना रास्ता का स्कूल तो होगा ही नहीं, रास्ता होना चाहिए। वो सरकार दे अथवा समाज मिल कर के कोशिश करे रास्ता निकालने के लिए, न तो स्कूल तो चलेगा नहीं। रास्ता बिना रास्ता का स्कूल कहाँ चलेगा। हम लोग मांग यही कर रहे हैं, जो स्कूल खुले। हम लोग का लड़का बच्चा मान लीजिए आज न पढ़े, 2-4 साल का बाद तो पढ़ सकता है ना, उसमें कभी भी पढ़ सकता है। इसको सबके लिए मैंने सुविधा है। একটা স্কুল বিল্ডিং তৈরির পেছনে কোটি কোটি টাকা থাকে, সেখানে এই স্কুল বিল্ডিং যেখানে আপনারা দেখছেন সামনে আগাছা ভরে গিয়েছে, হবে নাই বা কেন? রাস্তা তো নেই। এই স্কুলে যে পড়ুয়ারা যাবে, তারা যে ক্লাস করবে, সেই সুযোগই নেই। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, প্রশাসন তো বিষয়টা সম্পর্কে অ্যাওয়্যার, তারা কোনো স্টেপ নিচ্ছে কি? দেখো, 2 বছর ধরে প্রশাসন বিষয়টি নিয়ে বারবার মিটিং করেছে, সর্বশিক্ষা মিশনও এমনকি মিটিং হয়েছে, কিন্তু এই স্কুল ঢোকার যে প্রবেশ পথ সেই পথে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে বারবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু সামনের জায়গাগুলো, স্কুলে ঢোকার সামনের জায়গাগুলো বিভিন্ন মানুষের রয়েছে, তাই কোনোভাবে জায়গা পাওয়া যাচ্ছে না এবং জায়গা না থাকার জন্য কিন্তু এই রাস্তা হচ্ছে না। এবং রাস্তা না থাকার জেরে দেখা যাচ্ছে যে 70 লক্ষ টাকা দিয়ে বিএডিপি ফান্ড দিয়ে তৈরি করা এই জুনিয়র হাই স্কুলের ভবনটি আজ আগাছায় এমনকি ফাটল ধরেছে। এই বিভিন্ন যারা অভিভাবক রয়েছে তাদের দাবি যে দ্রুত প্রশাসন চেষ্টা করলেই এই রাস্তার যে অসুবিধা তা কিন্তু মেটানোর সমাধান হতে পারে। তবে কেনই বা সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই বিষয়ে কিন্তু প্রশাসনের উদাসীনতার বিষয়ে কিন্তু কটাক্ষ করছেন অভিভাবকরা। তবে স্কুলের প্রধান শিক্ষক তিনিও জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। আগামী দিনে রাস্তা তৈরি হলেই কিন্তু এই স্কুল, এই ভবনটি, সেখানে শ্রেণীকক্ষে কিন্তু পড়াশোনা হবে। নকশালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2009 সাল থেকে 2025 সাল অবধি এখনো সেখানেই দুটি জরাজীর্ণ অবস্থায় এই জুনিয়র হাই স্কুলের ক্লাস চলছে। সংক্ষিপ্ত ক্লাসরুমেই বাচ্চাদের বিভিন্নভাবে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। নতুন ভবন তৈরি থাকলেও সেখানে কিন্তু যেতে পারছে না। তবে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন বিষয়টি নিয়ে তারা আরো উদ্যোগী, আগামী দিনে এই রাস্তার সমস্যাটি মিটবে এবং এই ভবনটি কিন্তু আবার শ্রেণীকক্ষের মর্যাদা হবে এবং সেখানে স্কুলে এবং শিক্ষা হবে। বেশ, हम लोग एस्टेब्लिशमेंट 2009 में हुआ, तब से हम लोग इस स्कूल में थे। एक लंबे समय तक स्कूल फंडिंग के अभाव में यहाँ चल रहा था। अभी हम लोगों का न्यू बिल्डिंग प्रोफेसर भैया में जो बन रहा था वो एक लेवल तक बन चुका है, मिनिमम इंफ्रास्ट्रक्चर कुछ एक और होने के बाद हम लोग एक लेवल में आ जाएंगे, शिफ्ट होने लायक। हम लोग फिर हमारा स्कूल वहाँ शिफ्ट हो ही जाएगा सर। আমি গত 3 বছর যাবৎ উক্ত স্কুলের সভাপতি। আমি যখন সভাপতি ছিলাম তখন দেখেছিলাম ওখানে একটা রাস্তা আছে, কিন্তু সভাপতি হওয়ার পরে রাস্তাটা নিশ্চিহ্ন হয়ে গেল। আমি আমার দিক দিয়ে আমার হেডমাস্টারকে নিয়ে আমি যাবতীয় উপর মহলে চিঠি করেছি আর জানিয়েছি কি আমার এখানে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং আছে, ওখানে আমার কিচেন সেট আছে, যাতে স্কুলটা চালু হোক, এভাবে আমরা উপর প্রশাসনকে জানিয়েছি। যদি আমার স্কুলটা ওখান থেকে শিফট হয়ে এখানে আসে তাহলে আমাদের খুব সুবিধা। অবশ্যই সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। আজকে 4টা রুম, মোটামুটি 40 লাখ টাকার রুম আছে আমার। স্কুলের বিল্ডিং কমপ্লিট হয়ে আছে, যেহেতু ওখানে রাস্তা নেই সেই জন্য স্কুলটা চলছে আমাদের স্টেশন পাড়াতে। তো আমরা যথারীতি আমাদের বোর্ডে এটা নিয়ে আলোচনা করেছি যে কিভাবে স্কুলটা খোলা যায়। সেই অনুযায়ী আমি সভাপতি, আমি, আমাদের কর্মদক্ষরা, এসআই স্যার সবাই মিলে আমরা স্পটে গিয়েছিলাম, দেখেছি কি করে রাস্তা বের করা যায়। সেখানে আশেপাশে সবার সঙ্গে আলোচনা করেছি। আশেপাশে যাদের জমি আছে ওই স্কুলের সামনে, সেই জমি তারা কেউ রাজি হচ্ছে না যে স্কুলে যাওয়ার জন্য তারা যে একটা রাস্তা ছাড়বে, সেই রাস্তাটা ছাড়ার জন্য তারা কেউ রাজি হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যাতে স্কুলটা খোলে। না আমার নজরে নাই, এরকম তো জানি না আমি কিছু। আমি খোঁজ দিচ্ছি, ঠিক আছে, আপনি বলে যাবেন, খোঁজ দিয়ে দেখছি। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট। বিএসএফ এর পড়শি রাষ্ট্রে অস্থিরতার কারণে অপস অ্যালার্ট। 31শে জানুয়ারি পর্যন্ত অপস অ্যালার্ট সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া বিএসএফ এর। 4000 দীর্ঘ সীমান্তে কড়া পাহারা। বিএসএফ এর প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত সতর্কতা।